খুবই দুঃখিত লাইভটা কেটে দেওয়ার জন্য। তো আমি মন্দিরটা আবার দেখাচ্ছি। এখানে নেটওয়ার্ক একটু খারাপ হওয়ার জন্য লাইভটা আমার কেটে গেল। আশা করি আবার লাইভ এসেছে। তো ততটা ভালো করেও দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। তবে একটা ছোট্ট ইতিহাস আমি বলে দিই এটা সম্পর্কে, যে এই মন্দিরের যে এই পার্টটা, এই শিবলিঙ্গ স্থাপনা করেছিলেন মহারাজ যুধিষ্ঠির। আর এই শিবলিঙ্গ স্থাপনার সাথে সাথে এই শিবলিঙ্গকে পাহারা দেওয়ার জন্য এই দুই দ্বাররক্ষী তারা নির্মিত করেন। আমি একবার, এটা অপোজিট লাইট হয়ে যাচ্ছে, আমি একবার এই দিক থেকে দেখাই। এই দুই দ্বাররক্ষী যাদের পশ্চিম দিকে মুখ করা রয়েছে, এই দুই দ্বাররক্ষীর নাম হচ্ছে দানব আর মানব। তো এই দুই দ্বাররক্ষী দানব আর মানব, যারা সেই অনন্তকাল ধরে এই শিবলিঙ্গকে রক্ষা করে যাচ্ছে। আর তো সেখানে এই দানব আর মানবের একটা ছোট্ট গল্প হচ্ছে। এই মানব যে এই দুই দ্বাররক্ষীর মধ্যে বা এই দুই পালকের মধ্যে যে মানব, তার কাজ হচ্ছে মৃত ব্যক্তি, যে মৃতপ্রায় ব্যক্তি, তার মধ্যে কিছুক্ষণ প্রাণের সঞ্চার করা বা প্রাণ দেওয়া, প্রাণ ধরে রাখা, যাতে সে মৃত্যুর আগে রাম নাম করে গঙ্গাজল খেয়ে তারপরে মৃত্যু বরণ করতে পারে। আর যিনি দানব, তার কাজ হচ্ছে সেই মৃত্যুর পর সেই ব্যক্তিকে বিষ্ণুলোকে নিয়ে যাওয়া। যদি সেই ব্যক্তি মৃত্যুর আগে রাম নাম করে এবং গঙ্গাজল পান করে, তবে তিনি বিষ্ণুলোকে স্থান পায়। তো এই হচ্ছে সেই দুই দানব আর মানবের কাহিনী। এটা আমি উইকিপিডিয়া থেকেই জানলাম, এবং দানব মানব ছাড়াও এদের অনেকে অনেক বলে, অনেকে অনেক নাম দিয়েছে। তবে ফিরে আসি মূল কাহিনীতে। যুধিষ্ঠির অজ্ঞাতবাসের শেষ সময়ের দিকে তারা এই শিবলিঙ্গ স্থাপনা করে। এই সেই শিবলিঙ্গ আর এখানকার প্রস্তরখণ্ডগুলোও কত পুরনো। বেশ পুরনো প্রস্তরখণ্ড এখানে। এই সবই মানে কথিত কাহিনী, কিন্তু শুনতে বেশ ভালো লাগে। এই শিবলিঙ্গকে বেষ্টন করে রয়েছে রুদ্রাক্ষের মালা। আর এই মন্দির অবশ্য অনেক পরে স্থাপিত হয়। আর আমি এটাও শুনেছি যে এই শিবলিঙ্গ যেখানে স্থাপিত হয়েছে, এর নিচ দিয়েই কোথা দিয়ে একটা সুড়ঙ্গ আছে। যখন জতুগৃহ বানানো হয়েছিল, তো সেই জতুগৃহের থেকে বাঁচার জন্যই সেই সুড়ঙ্গটাও তৈরি করা হয়। তো সেই সুড়ঙ্গটা পাওয়া যায়, যেটা নাকি এই লাখামণ্ডল থেকে 5 কিলোমিটার নিচে। সেই সুড়ঙ্গের আরেকটা মুখ রয়েছে, যেখান দিয়ে তারা বেরিয়ে গেছিল। তো এই সবই কথিত কাহিনী। আমি আবার সবাইকে জানিয়ে দিচ্ছি, আমি এখন হিমাচল প্রদেশের দেরাদুন জেলার লাখামণ্ডল বলে যে গ্রাম আছে, পৌরাণিক গ্রাম,
আমি এখন সেখানেই রয়েছি। আর শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সবাইকে শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক শুভেচ্ছা, প্রণাম আর সুপ্রভাত। আজ শেষ সোমবার হওয়ার জন্য বেশ মন্দিরে লোকজনও আসছে অনেক, সাধারণত এত লোক আসে না, কিন্তু যেহেতু আজকে একটা বিশেষ দিন তাই অনেক বেশি লোক আসছে। जी हाँ लगा दीजिए। एक दूसरे को लगा दीजिए। हाँ बिल्कुल। तो এই সেই প্রহণিক কাহিনী। আর একটা জিনিস বলা হয় যে এখানকার লোকেরা মানে যে এখানে কেউ আমি দেখেছি যে বিগ্রহ, মন্দির বা শিবলিঙ্গ যাই হোক তার দিকে পেছন ফিরে ব্যাক করে না, ফেস টু ফেস থেকেই আস্তে আস্তে পেছন দিকে সরে আসে। আর তারপর এখানে এই যে যে জায়গাটা, আমি এবার এই জায়গাটা দেখাই। এইখানে কোকোথাতে এই যে পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ, ছোট বড় বিভিন্ন শিবলিঙ্গ এবং শিলান্যাস রয়েছে। আর এই জায়গাটার নিচ দিয়েই নাকি সুড়ঙ্গ ছিল। তো এই সবই যদিও কথিত কাহিনী, কিন্তু শুনলে বেশ গায়ে কাটা দিয়ে ওঠে যে কখনো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই কখনো পাণ্ডবরা ছিলেন এবং তাদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল এই সেই যতুগৃহে। আর এই যে সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের শিবলিঙ্গ। হ্যাঁ, নেটওয়ার্ক প্রচণ্ড প্রবলেম, এখানে নেটওয়ার্ক ততটাও ভালো নয়, তো সেই জন্য ততটা ভালো করে দেখা যাচ্ছে না। এবার আমি গল্পাকারে আমি সব লিখব। আমি গতকালের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গতকালও লিখতে পারিনি, কারণ গতকাল আমি লিখছিলাম, লিখতে লিখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। তো উৎপলদা, সকালে আমি একটা লাইভ করেছিলাম যেখানে আমি বলেছি যে আমি কালকে কখন এলাম বা কখন আমি এসে কিভাবে থাকলাম, তো সেটা আমি আবার বলবো পরে। আপাতত মন্দিরের আরেকটা পার্ট আমি দেখিয়ে দিই। এইখানে অনেক বিভিন্ন সময়ের অ্যাকচুয়ালি এই শিবলিঙ্গগুলো বিভিন্ন সময়ের, বিভিন্ন সময়কালের, ষষ্ঠ শতাব্দী থেকে 12 শতাব্দী বা তার আগে পরে বিভিন্ন সময়ের শিবলিঙ্গ জমা হতে হতে লাখ শিবলিঙ্গ হয়ে গিয়েছিল, সেই জন্যেই লাখ মণ্ডল। আর এই যে আবার আমি দেখাচ্ছি, এখানে অনেক ছোট বড় পাথরের কাজ বিশিষ্ট প্রস্তর শিলাখণ্ড। এই সব কিছুই যেন বিভিন্ন যুগের বিভিন্ন কলাকুশলীকে রিপ্রেজেন্ট করছে। তো লাখামণ্ডল যদি কেউ আসেন, অনেকেই এসেছেন আশা করি, আর যদি কেউ আসেন তাহলে এখানে খুব ভালো আপনার একটা অনুভূতি হবে, কারণ এত ঐতিহাসিক, পৌরাণিক এবং
আধ্যাত্মিক একটা স্থান, তার সাথে সায়েন্স, আর্কিওলজি, সমস্ত কিছু একটা মিক্স, একটা কালচার বা মিক্স একটা রিপ্রেজেন্টেশন, তার সাথে এখানকার স্থানীয় মানুষের যে কালচার বা সংস্কৃতি, তারও একটা মেলবন্ধন এখানে দেখা যায়। আর সব মিলিয়ে একদম যাকে বলে কমপ্লিট প্যাকেজ এই লাখামণ্ডল। আর আমি আস্তে আস্তে এখানকার থাকার জায়গা, খাওয়ার জায়গা, সেগুলো একবার দেখিয়ে দেবো, যাতে লোকজন এখানে এসে থাকা খাওয়ার তাদের কোনো অসুবিধা না হয়। তো একবার আমি ওই দিকটা যাব। আচ্ছা, এখানে আরেকটা বিশেষত্ব এটাই যে এখানে যে একটা শিবলিঙ্গ রয়েছে, সেটা হচ্ছে গ্রাফাইটের শিবলিঙ্গ। আমি যে শিবলিঙ্গের কাছেই আমার তাঁবু ফেলেছি, সেই শিবলিঙ্গটা হচ্ছে গ্রাফাইট দ্বারা নির্মিত শিবলিঙ্গ, যার মধ্যে জল পড়লে সেই শিবলিঙ্গের চারিদিকে সমস্ত কিছু দেখা যায় বা রিফ্লেক্ট করে। তো সেরকমই একটা জায়গা। আর এই স্থাপত্যগুলো কত পুরনো সেগুলো দেখে বোঝা যায়, কিরম করে পাথরগুলো এরকম ছোট 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 কেটে একের পর এক বসিয়ে এরকম করে এই বিল্ডিংগুলো, স্ট্রাকচারগুলো বানানো হয়েছে। তো বিভিন্ন সময়কার বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী, বিভিন্ন সত্যি মিথ্যে যাই হোক ঘটনা নিয়ে আমাদের এই ভারতীয় সংস্কৃতি আর এই ভারতীয় মন্দির, আমাদের হিন্দু তথা ভারতবর্ষের সংস্কৃতি, এই লাখামণ্ডল মন্দির অনেক ইনফরমেশন, অনেক তথ্য, ইন্টারনেট, স্থানীয় লোক এবং মানুষের মধ্যে রয়েছে। তো আমার কাছে সেই সব জ্ঞান খুবই সীমিত, সো আমি সেগুলো খুব বেশি বলতে যাচ্ছি না, কারণ জ্ঞানের বাইরে কোনো কথা বলে লাভ নেই। সো যেটুকু জানি সেটুকুই আমি জানিয়ে দিলাম, বা যেটুকু আমি জ্ঞান নিয়েছি। আর লাখামণ্ডলের চারিদিকে ঘিরে রয়েছে নাম না জানা কত পাহাড়, যারা যেন দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে তারা শিবের এই স্থানকে ঘিরে রেখেছে, আর তারা যেন অনন্তকাল ধরে তপস্যা করে চলেছে। আমি গতকাল আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে এই পাহাড়গুলোর নাম কি। তা সত্যি আমি এই পাহাড়গুলোর নাম জানি না, কিন্তু তারা যে হিমালয়, তারা সবাই একই নামে পরিচিত, তাদের অন্য কোনো নাম লাগে না, এই হিমালয়। তো এটাই তাদের জন্য যথেষ্ট। আর এই মানব নির্মিত এই সুন্দর স্থান, এই ঐতিহাসিক পৌরাণিক স্থান, যেখানে এলে মানে এখানে কোন শক্তি আছে আমি জানি না, কিন্তু যার মন ভালো, যে সৎ, যে বিনয়ী, যে শান্ত, সে এখানে এসে আরও অনেক বেশি শান্ত হয়ে যায়। আমাদের মনের মধ্যে সবসময় তো বিভিন্ন ধরনের চিন্তা চলতে থাকে, তো সেই চিন্তাগুলো যেন এখানে এসে কিছুক্ষণের জন্য একদম স্থগিত হয়ে যায়, বিলীন হয়ে যায়। তো এটা আমরা শুধু মন্দিরে নয়, আমরা যখন কোনো কাজে ডুবে থাকি, যদি আমি ধরে নিই, যদি একজন সায়েন্টিস্ট হয়, তিনি যখন তার কাজের মধ্যে, তিনি যখন তার আবিষ্কারের মধ্যে ডুবে যান, তখন তাদের কিন্তু কোনো রকম চিন্তা, দুশ্চিন্তা, ভাবনা কিছুই থাকে না, তারা সেই কাজের মধ্যে বিলীন হয়ে যান। তেমনি যারা ভক্ত, সবাই তো আর সায়েন্টিস্ট হতে পারে না, তারা তাদের একাগ্রচিত্তে ধ্যান করার জন্য তারা এই মন্দিরকেই বা এই শিবলিঙ্গ বা এই স্থানগুলোকেই তারা সেই হিসাবে বেছে নেয়। তো আমি মনে করি যে বিভিন্ন মানুষের সাধনার পথ বিভিন্ন রকম, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, বা কেউ ভক্ত, কেউ সায়েন্টিস্ট, কেউ বায়োলজিস্ট, কেউ
আর পদার্থবিদ, রসায়নবিদ, মহাকাশবিদ, বিভিন্ন কার্যক্ষেত্রে বিভিন্নভাবে তারা যেন একই দিকে ছুটে চলেছে। তাদের একটাই লক্ষ্য, শুধু তার কাজ, তার ধ্যান, তার সাধনার মধ্যে বিলীন হয়ে যাওয়া, এবং সেই সাধনার মধ্যে বিলীনের মাধ্যমেই তারা আম, সেই সাধনার চরম শিখরে পৌঁছায়, যাকে এই স্পিরিচুয়ালিটির ভাষায় ঈশ্বর প্রাপ্তি বলে। আমি তো মনে করি স্যার আইনস্টাইনও তার সাধনায় ঈশ্বর প্রাপ্তি করেছেন, বা রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মাধ্যমে, তার সাধনার মাধ্যমে তিনি ঈশ্বর প্রাপ্তি করেছেন। তো ঈশ্বর প্রাপ্তির সংজ্ঞাটা বিভিন্ন রকম হলেও কিন্তু তারা সবাই আলাদা আলাদাভাবে যে একই দিকে যে যাচ্ছে, এই নিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নেই। একদম কেউ ট্রাভেলার, উৎপলদা একদম ঠিক ঠিক বলেছে, কেউ ট্রাভেলার। তো রাস্তা বিভিন্ন রকম, কিন্তু সবাই বিভিন্নভাবে সে একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে বা একই জিনিস বোঝাতে চাইছে, কিন্তু যে কারণেই হোক তারা একে অপরকে বুঝতে চায় না বা বুঝতে পারে না। তো আমি সেই দ্বন্দ্বে যাচ্ছি না। আর তারপর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এখানকার মানুষজন ভীষণ বিনয়ী, খুব ভালো। যদিও করোনার জন্য এখন পরিস্থিতিটা একটু অন্যরকম, তবে হ্যাঁ, লাখামণ্ডলের মানুষ যারা বাইরে থেকে আসে তাদের খুব সমাদর করে এই মন্দির দর্শন করায়। আর এখানে লাখামণ্ডল থেকে আর 72 কিলোমিটার এগিয়ে গেলেই ওই বরকট এর রাস্তায় পড়ে যমুনোত্রী। তো যমুনোত্রী এখনও বন্ধ রয়েছে, কপাট। আর সেই জন্যই আমারও যাওয়ার কোনো তাড়া নেই, আমি আস্তে আস্তেই যাব। এখানে আমি আরও কিছুদিন সময় কাটিয়ে যাব এত সুন্দর একটা স্থানে। আর আমি কারোর কমেন্ট দেখতে পারিনি, অনেকেই কমেন্ট করে ফেলেছে এর মধ্যে। আমি অ্যাকচুয়ালি মন্দিরের দিকে তাকিয়ে কথা বলছিলাম। তো আমি এখানে স্থাপত্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মৈথিলিদি জানতে চেয়েছে এটা কোন জায়গা, আর শর্মিষ্ঠা দিয়েও জানতে চেয়েছে। তো আমি আপনাদের সবাইকে আবার জানাচ্ছি, আমি এখন উত্তরাখণ্ডের দেরাদুন ডিস্ট্রিক্টে, জিওগ্রাফিক্যাল দিক থেকে দেখতে গেলে একটা জৌনসার এর একটা পার্টে পড়ে। তিনটে ভাগ, কুমায়ুন, গড়ওয়াল আর জৌনসার, এই উত্তরাখণ্ডের যে তিনটে ভাগ, তার মধ্যে জৌনসার ভাগের মধ্যে দেরাদুন জেলাতে এই লাখামণ্ডল গ্রাম বা লাখামণ্ডলের মন্দির অবস্থিত। আর কালকে এখানে ছিলাম কি না কেউ একজন জানতে চাইলো আমাকে, কে জানতে চাইলো, উৎপলদা। হ্যাঁ, তাহলে কালকের গল্পটা আমি বলছি। তো গতকাল তো আমি লিফট পেয়ে গেলাম, লিফট পেয়ে আমি লাখামণ্ডল এসে নামলাম। আমি লিফট পেয়েছিলাম 44 কিলোমিটার, যেটা আমাকে অনেকটা হেল্প করেছে, আমাকে অনেকটা কাছে নিয়ে এসেছিলো। তো 44 কিলোমিটার এসে আমি লাখামণ্ডল গেটে নামলাম, সেখান থেকে আমি দেখালাম আর 5 কিলোমিটার আমাকে যেতে হবে। তো 2 কিলোমিটার হাঁটার পরে আমাকে একজন স্কুটি করে, একজন ভদ্রলোক যিনি লাখামণ্ডলেই থাকেন এবং তিনি ইয়েতে কাজ করেন, ওই তিনি দেরাদুনে কাজ করেন। তো তিনি আমাকে লিফট দিলেন বাকি 3 কিলোমিটার, মানে লাখামণ্ডল অবধি আমি তার স্কুটারেই এলাম। তো এসে এখানে আমি যেহেতু আমি বলেছি যে লাখামণ্ডলে আমি 2020-তেও এসেছিলাম, তাই সেখানে আমি ভেবেছিলাম আগের বার যেখানে আমি টেন্ট খাটিয়েছিলাম আমি সেখানেই চলে যাব। তো এই মন্দিরের জাস্ট ডান দিকেই একটা হোটেল কাম রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমি ভাত আর রাজমা, মানে রাজমা চাওয়াল আমি প্যাক করে নিলাম। সেখানে
রাজমা চাওয়াল প্যাক করে, তখন আমি যখন বসে আছি রাজমা চাওয়াল প্যাক করছে, ওই একজন বৃদ্ধ গাইড, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তো তিনি হঠাৎ করে আমার সামনে এসে আমার সাথে গল্প শুরু করলেন। তিনি অ্যাকচুয়ালি তিনি বলতে লাগলেন তিনি আর্মির লোক, আর তিনি আর্মি ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে ইনি গ্রামে চলে এসেছেন এবং এখন গাইডের কাজ করেন। তো আমি তাকে বললাম আমি সবই জায়গাগুলো আগে দেখেছি, জানি, তো আমার গাইড লাগবে না, কিন্তু আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগছে। তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় থাকবো। তো আমি বললাম আমার তো সেরকম থাকার কোনো জায়গা নেই। তখন তিনি আমাকে ফার্স্ট অনুরোধ করলেন যেন আমি তার বাড়িতে গিয়ে থাকি। তো আমি বললাম না না, আপনার বাড়িতে থাকবো না, তবে আপনি যদি কোনো টেন্ট লাগানোর জায়গা দেখিয়ে দেন, কারণ অন্ধকার হয়ে গেছে। আমি ওই ওপরে গুহাতে একজন বাবাজি থাকেন, আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে, তো আমি এখন আর অত দূর যেতে পারবো না। তো আপনি যদি কোনো একটা টেন্ট লাগানোর জায়গা দেখিয়ে দেন তাহলে কিন্তু আমি সেখানে থাকতে পারি, তবে আমি কারো বাড়িতে থাকবো না এখানে। তো তিনি বললেন ঠিক আছে, বলে তিনি আমাকে যে জায়গায় নিয়ে এলেন, আমি এখন সেই জায়গাতেই যাচ্ছি, আমার টেন্ট যেখানে। তো সবাইকে আবারও সুপ্রভাত। আমাকে অনেকেই এর মধ্যে সুপ্রভাত জানিয়েছে। আমি এখন লাখামণ্ডলে রয়েছি। লাখামণ্ডল উত্তরাখণ্ডের দেরাদুন জেলাতে। আর লাখামণ্ডল আমাদের গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে। পৌরাণিক বা ঐতিহাসিক স্থান লাখামণ্ডল, যেখানে পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল যতুগৃহে বা লাক্ষাগৃহে। আর এই যে আমি বলেছিলাম যে এখানে লাখামণ্ডলের যে নাম যে কারণে হয়েছে লাখ মণ্ডল বা লাখ মন্দির বা লাখ শিবলিঙ্গ, তো এখানে তার মধ্যে এখানে অনেক শিবলিঙ্গের নিদর্শন রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এই জায়গাটা সংরক্ষিত রয়েছে। আর বিভিন্ন সময়কার, বিভিন্ন যুগের, বিভিন্ন আকৃতির শিবলিঙ্গ এখানে। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই গ্রামের লোকজন এবং আশেপাশের গ্রামের লোকজনও এখানে এসে আজ পুজো দিচ্ছেন। তো এই মন্দিরের ডান দিকেই রয়েছে একজন বাবাজির আশ্রম বা সন্ত নিবাস বা কুটিয়া। সেই সন্ত নিবাসের বাইরেই মাঠ, সেই মাঠেই সেই মদ্যপ ব্যক্তি বা সেই গাইড ব্যক্তি আমাকে নিয়ে আসেন, আর আমি এখানেই স্থান পেয়ে যাই। তো এখানে একটা প্রস্তর খণ্ডে ডক্টর সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু জানতে চাইছেন লাখামণ্ডল কি লাক্সা থেকে এসছে। হতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। আমি কোনো দ্বিমতে যাচ্ছি না। এখানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। কেউ বলেন লাক্ষা গৃহ থেকেই লাখামণ্ডল নাম এসছে, আবার কেউ বলে লাখটা 1 লাখ শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল বলে এটা লাখামণ্ডল হয়েছে। কারণ পাণ্ডবরা যখন বাস করতো তখন কিন্তু এটা কোনো গ্রাম ছিল না, সেই জন্য আমার মনে হয় না তখনও এটা মানে নামকরণ হয়েছে। গ্রাম তো এটা অনেক পরে হয়েছে, এবার সেটা মানে লাক্ষাগৃহর জন্যই হোক বা লাখ শিবলিঙ্গ বা লাখ মন্দিরের জন্যই হোক, যে কারণেই হোক এর নামটা হয়েছে। যাই হোক, এখানে একটু কিছু লেখা আছে, আমি এটা পড়ে শোনাচ্ছি আর এর মানেও করে দিচ্ছি। प्राचीन मंदिर एवं अवशेष लाखामंडल। भगवान शिव को समर्पित नगर शैली में निर्मित इस मंदिर का निर्माण लगभग 12वीं और 13वीं शती में हुआ था। यानी भगवान शिवेर এই নগর শৈলী বা শৈলী মানে স্টাইল, নগর, এই নগরটা বা এই লাখামণ্ডল যে জায়গাটা 12वीं ও 13वीं মানে 12 এবং 13 শতাব্দীতে হয়েছিল।
इस क्षेत्र में बहुआयत में पाए गए स्थापत्य अंगों, वस्तु अंग तथा मूर्तियों के अवशेषों से ज्ञात होता है कि पूर्व में यहाँ अनेक शिव मंदिर रहे होंगे, परंतु वर्तमान में केवल यही मंदिर शेष बचा है। তো এখানকার বিভিন্ন মূর্তি, স্থাপত্য, শিবলিঙ্গ এবং বিভিন্ন ধরনের অবশেষ দেখে এটা বোঝা যায় বা এটা ধারণা করা হয় যে এখানে প্রাচীনকালে অনেক শিব মন্দির ছিল, কিন্তু এখন একমাত্র শেষ এই শিব মন্দিরটাই বেঁচে আছে। विभाग द्वारा विगत वर्षों में किए गए कार्यों के फलस्वरूप मंदिर परिसर में अनेक लघु देवालय प्रकाश में आए। तो বিভাগ মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা যখন এখানে সার্ভে করা হয়েছিল, যখন এখানে খনন করা হয়েছিল, তারপরে এই মন্দিরের পরিসর থেকে বিভিন্ন ছোট বড় দেবালয়, শিবলিঙ্গ বাইরে এসেছিল। प्रस्तर निर्मित पिरामिडिकार संरचना के नीचे स्तर में पाए गए ईंटों द्वारा निर्मित संरचना के आधार पर लाखामंडल के प्राचीनतम तिथि 5वीं से 8वीं शती ईस्वी में आंकी जाती है। এই মন্দিরের নিচে অনেক পিরামিডাকার স্তরের মন্দির পাওয়া যায় বা ইট দ্বারা নির্মিত বিভিন্ন ছোট ছোট মন্দির পাওয়া যায়, যেটা নাকি অনুমান করা হয় যে পঞ্চদশ শতাব্দী এবং অষ্টদশ শতাব্দীর स्थापत्य। मंदिर परिसर से ही प्राप्त छठी शताब्दी के एक प्रस्तर अभिलेख में उल्लेख मिलता है। तो মন্দিরের নিচ থেকেই প্রাপ্ত ষষ্ঠ শতাব্দীর একটা পাথরখণ্ড থেকে এটা উল্লেখ পাওয়া যায় যে सिंहपुर के राज परिवार से संबंधित राजकुमारी ईश्वरा ने अपनी पति चंद्रगुप्त जो जालंधर के राजा का पुत्र था, उनके निधन पर उसकी सद्गति एवं आध्यात्मिक उन्नति हेतु इस शिव मंदिर का निर्माण करवाया था। तो ষষ্ঠ শতাব্দীতে একটা প্রস্তরফলক লেখা হয়েছিল, যে প্রস্তরফলক যখন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ যখন পেলেন, তাতে লেখা দেখলেন যে লেখা ছিল যে ষষ্ঠ শতাব্দীতে সিংহপুরের রাজা রাজপরিবারের মেয়ে বা রাজকুমারী ঈশ্বরা, সিংহপুর এর রাজকুমারী ঈশ্বরা তার স্বামী চন্দ্রগুপ্ত, যিনি জলন্ধরের রাজার পুত্র ছিলেন, তার মৃত্যুর পর তার সদ্গতির জন্য এবং তার আধ্যাত্মিক উন্নতির জন্য এই শিব মন্দির স্থাপন করেন। তো বোঝা যাচ্ছে এই মন্দিরটা প্রায় ষষ্ঠ শতাব্দীতে নির্মিত। আর অবশ্যই অসীম স্যার আমাদের খুব আমার প্রিয় একজন মানুষ এবং কেমিস্ট্রির টিচার। তার ইচ্ছা যে ভারতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টিচারদের, স্টুডেন্টদের, ছোটো ছোটো বাচ্চা যারা গরিব বাচ্চা, তাদেরকে কেমিস্ট্রি বা সায়েন্স সম্পর্কে আরও বেশি জ্ঞান দেবেন, তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবেন, আর তাদের মধ্যে একটা সায়েন্স বা বিজ্ঞান সম্পর্কে চেতনা জানাবেন। তো অসীম স্যারের এই চিন্তাভাবনাকে আমার কুর্নিশ। আমিও তাকে হেল্প করব, তাকে বিভিন্নভাবে সাহায্য করব যাতে তিনি তার ইচ্ছা পূর্ণ করতে পারেন। তিনি ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে তার যে বিজ্ঞান মনস্কতা সেটাকে তিনি ছড়িয়ে দিতে পারেন। তো স্যার আমি অবশ্যই জানাবো আপনাকে। আপনি বলছেন যে ওই অঞ্চলের শিশুদের দেখি, আমি অবশ্যই এই অঞ্চলের শিশুদেরও দেখাবো, আর তাদের পড়াশোনা, খেলাধুলা, সমস্ত কিছুর আমি খবর নেব এবং আপনাকে দেব। আমি অ্যাকচুয়ালি আমার কোনো নির্দিষ্ট দিক নেই, যিনি যে বিষয়ে পারদর্শী এবং যে বিষয়ে যিনি তার জ্ঞান ছড়িয়ে দিতে চায়, মোস্ট ওয়েলকাম। আমি শুধু বারবার বলছি, আমি একটা মিডিয়াম, আমাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের নিজেদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারেন। একটা
পরিব্রাজকের কাজ হচ্ছে শুধু দেখানো, শুধু সবার কাছে রিপ্রেজেন্ট করা যে এই হচ্ছে আমাদের দেশের বিভিন্ন অবস্থা। বাকি আপনারা যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে ইন্টারেস্টেড, সেই বিষয়ে আপনারা কিন্তু আপনাদের পারদর্শিতা দেখাতে পারেন এবং দেশ ও দশের বিভিন্নভাবে ভালো করতে পারেন। তো এখানে এই হচ্ছে, এখানেই আমি রয়েছি, এখানে আমি টেন্ট ফেলেছি, মন্দির থেকে পাশেই একদম রয়েছে। আর এই হচ্ছে গ্রাফাইট দ্বারা নির্মিত এই শিবলিঙ্গটা, যেটার কথা আমি বলছিলাম। মেন পুজো এখানেই হচ্ছে। নেটওয়ার্ক ততটাও ভালো নয়। তো আমি এখন যিনি সন্ত জি এখানকার, उन्हीं से मैं आपको मैं मिलाना चाहता हूँ। ये है हमारे संत महाराज, आप लोग देख पा रहे हो। इन्होंने ही मुझे कल रात में शरण दिया है अपने इस कुटिया के बाहर। मैं इन्हीं के आश्रय में हूँ अभी। महाराज को नमस्ते सबके। अरे हमारा आश्रय है, सब भोलेनाथ का। जी जी, कोई किसी के आश्रय में नहीं रहता है, सब उस प्रभु के आश्रय में जी है ना। बिल्कुल बिल्कुल, ये तो एक जोग संजोग की बात है। बिल्कुल बिल्कुल। हम भी किसी के शरण में रहते हैं, तुम भी किसी। जी 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 ठीक है, और दर्शाओ उधर जी, तंबू ग्राउंड सब। जी जी, बहुत बहुत धन्यवाद मंदिर से दिखाओ। जी। लाइव चला रहे हैं, लाइव चल रहा है। जी जी दिखाओ। जी। তো এখানেই আমি এখানে আমি টেন্ট ফেলেছি, এই যে অশ্বত্থ গাছের নিচে আমার বাড়ি। আমার বাড়ির বিশেষত্ব এটাই যে আমি আমার যখনই ইচ্ছা হয়, যেখানে আমার বাড়িকে সাথে নিয়ে ঘুরি। আমার ইচ্ছা হলো বাড়ি গুটিয়ে আমার ব্যাগের মধ্যে ঢোকাই, আমার বাড়ি নিয়ে আমি হাঁটা দিই। তো আমার চলমান বাড়ি, আর সামনে ওখানে ওই দিকে যমুনোত্রী, ওই দিকে আমাকে যেতে হবে। ওই যে ওই দিকেই আমি যাব। দূরে একটা তুষারাবৃত পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে। তো আমি মনে হয় আগামী কিছুদিন আমি এই লাখামণ্ডলে সময় কাটাবো। লাখামণ্ডল গ্রামে আমি স্মৃতি রোমন্থন করব। আমি আগে যেখানে ছিলাম আমি সেই জায়গাটাও সবাইকে দেখাবো আস্তে আস্তে, যদি সেখানে নেটওয়ার্ক থাকে। আমার মনে নেই, কারণ তখন তো আমি লাইভ টাইপ কিছু করতাম না, তো আমি জানি না সেখানে আছে কি না, সেই জায়গাগুলোতে এখনও আছে কি না। আচ্ছা, এই ফ্রেমটাকে ধরে রাখবো, ঠিক আছে দাদা, এই যে আমি ধরে রাখলাম। থ্যাংক ইউ দাদা। তো কলা গাছে কলা মোচা দুটোই হয়েছে। তো আমি আজ এখানে ফার্স্টে বাজারে গিয়ে আমি এই সন্ত বা এই বাবাজির জন্য
উম, আমি আটা, চাল, কিছু বেসিক সবজি কিনে নিয়ে আসবো। আর আমরা দুজন মিলে এখানেই রান্না করে খাবো। তিনি গতকাল আমাকে পারমিশন দিয়েছেন। আমি যখন তার কাছে পারমিশন চেয়েছি যে তখন তিনি পারমিশন দিয়েছেন। আর অসীম স্যার জানতে চাইছেন এখন এখানে তাপমাত্রা কত। এখন 25-26 হবে। কটা বাজে? নটা তো, 25-26ও হয়নি তাহলে, ওই 22-23, মানে হায়েস্ট এখানে এখন যাচ্ছে 28 থেকে 30, 32, 30-32 এরকম যাচ্ছে। তো এই চারিদিকে হিমালয় বেষ্টিত এই লাখামণ্ডল গ্রাম। আরেকটা জিনিস আমি উপলব্ধি করলাম গতকাল, যে আমাকে একজন অ্যাকচুয়ালি বলছিলেন যে আপনার তো অনেক সাধুসঙ্গ হবে। তো অ্যাকচুয়ালি তারপর আমার একটা জিনিস খুব মনে হলো যে সাধু মানে মানুষ মনে করেন যে সেই গেরুয়া বস্ত্রধারী, সেই রুদ্রাক্ষের মালাধারী বা ছাই মেখে বসে থাকা মানুষটাই হচ্ছে সাধু। কিন্তু সাধু কথাটার কিন্তু একটা যেটা আক্ষরিক অর্থ সেটা হচ্ছে ভালো। একজন ভালো মানুষকে বলা হয় সাধু মানুষ। তো জরুরি না কি সাধু হতে গেলে তাকে সেই সমস্ত সংসার ছেড়ে গেরুয়া বস্ত্র ধারণ করে রুদ্রাক্ষের মালা ধারণ করলেই তবে সে সাধু হবে। একজন মানুষ যে কোনো জায়গায়, যে কোনো কর্মে, যে কোনো অবস্থায় থেকে সে সাধু হতে পারে, এটা আমার মনে হয়। মানে আমি সমস্ত কিছু যেটা আমার উপলব্ধি বা আমার যেটা মনে হয় আমি কিন্তু সেটাই মানে বলছি। জরুরি না, আমি বারবার বলছি জরুরি না যে এরকমটাই হতে হবে। জাস্ট এটা আমার একটা ধারণা। একটা মানুষ যদি সৎ হয়, একটা মানুষ যদি যদি সে নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে, সবার সামনে যদি তুলে ধরতে পারে, এবং সে যে কোনো অবস্থায় যে কোনো জীবনে থেকে কিন্তু সাধু হতে পারে। একদম যে কোনো সাধনায় মগ্ন থাকলেই সাধু হওয়া যায়। উৎপল একদম ঠিক করা বোঝে। তার জন্য কোনো গেরুয়া বস্ত্র ধারণ করার কোনো দরকার নেই যে সেরম হলেই সাধু হতে হবে। তো সেই হিসাবে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি আজকে সকালের ঘটনাই। আমি আর এই সাধু বাবা বসে চা খাচ্ছি। তো একজন মহিলা এলেন। মহিলা এসে সাধু বাবার সামনে, মানে সাধু বাবাকে প্রণাম করে সাধু বাবার সামনে একটা 10 টাকার নোট রাখলেন। খুব স্বাভাবিক সেটা। আর তারপর তিনি ওঠার সময় আমার সামনেও তিনি 5 টাকার একটা মানে কয়েন রাখলেন। আমি কিছু বললাম না তাকে। তিনি 5 টাকারটা কয়েনটা রেখে আমাকে প্রণাম করে চলে গেলেন। তো এটাই ছিল সেই ঘটনাটা। তো মানুষের বিশ্বাসকে কখনো ভাঙতে নেই, আমি এটাই মানে বলতে চাইছি। এবার সেই তিনি চলে যাওয়ার পরে সেই 5 টাকাটা আমি আবার সাধু বাবাকে দিয়ে দিলাম। কারণ সাধু বাবার তো আর এখানে যেটুকু টাকার দরকার জাস্ট তার খাওয়ার জন্য এবং তার ভক্তরা এলে সেটাকে ইয়ে করার জন্য। তো এটাই আমি বুঝলাম যে মানুষের বিশ্বাস, মানুষ বিশ্বাস ছাড়া কখনো বাঁচতে পারে না। যারা ভগবানে বিশ্বাস করে তারা ভগবানে বিশ্বাসী, আর যারা সায়েন্সে বিশ্বাস করে তারা সায়েন্স বিশ্বাসী। আমরা তো সবাই বিশ্বাস নিয়েই বাঁচছি না। কারণ আমরা সায়েন্সের যেমন ভগবানকে আমরা ছোট করতে পারি না, তেমনি সায়েন্সকে আমরা ছোট করতে পারি না। যেমনি সায়েন্সকে আমরা ছোট করতে পারি না, তেমনি আমরা এই ভগবানের বিশ্বাসকেও ছোট করতে পারি না। তো কারণ
যেমন আমি এটা মনে করি যে ধরুন জল, তো জলকে অনেকে পানি বলে, অনেকে ওয়াটার বলে, আবার অনেকে H2O বলে, ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড, তাই না, বা হাইড্রোজেন মনোঅক্সাইড। তো নাম বিভিন্ন রকম, বাট জিনিসটা তো একই, জিনিসটা তো একই। সো ব্যাপারটাও এরকম, মানে ব্যাপারটা যখন এতটাই সোজা যে হাইড্রোজেন মনোঅক্সাইড, জল, পানি, ওয়াটার, নীর, বাড়ি, সব কিছু একটা জিনিসকেই রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে জল। তো একটা সিম্পল জিনিস, মানে আমি বলছি এটা আমার ফিল, এটা আমার ফিল বলছি আমি। আমি মানে কারোর বিশ্বাসকে আঘাত করছি না, তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি আপাতত লাইভটা শেষ করব, কারণ আমার ফোনে আর 20% চার্জ রয়েছে। তো আমাকে আবার লিখতেও হবে, আমার গতকালের লেখা বাকি রয়েছে। অ্যাকচুয়ালি আমি এত কখন লিখবো অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি আমি আমি টাইপ করতে পারি না, মানে ফার্স্ট টাইপ করতে পারি না, সেই জন্য আমি খুব স্লো লিখছি। এখন মনে হচ্ছে ডায়েরি হলে আমি ফার্স্ট লিখতে পারতাম। আর ইয়ে তুহিন, যদি ভগবান, যদি তুই আমাকে বলিস তাহলে আমি এটা বলবো, ভগবান আমরা সবাই, ঠিক আছে। সো ভগবান টগবান বলে একটা মানুষকে ওপরে তোলা দেওয়ার কোনো মানে আমি দেখতে পাই না। আমি ভগবান টগবান নই অবশ্যই, এটা খুব স্বাভাবিক। যেমন তুই তেমন আমি, আমরা মানুষ হয়েই জন্মেছি, মানুষ হয়েই মরবো। তো আমরা এমনকি মহামানবও হতে পারবো না, ঠিক আছে। সো ভগবান নয়, মানুষ। তো মানুষই ঠিক আছে, মানুষের মধ্যেও ভালো মানুষ হয়। সো ভালো খারাপ সবই আপেক্ষিক, কিন্তু সর্বশেষ কথা হচ্ছে আমরা মানুষ, আর আমরা মানুষ হয়েই থাকতে চাই, মানে আমি তো অন্তত তাই চাই। সো প্লিজ, মানে এরকমটা নয়। সো যেটা আমার স্থান, আমাকে যদি সেই স্থানটা দেওয়া হয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। আমার ওপরেও চাই না, আমার নিচেও চাই না। সো এই হচ্ছে ব্যাপার। আর আমি যাই, আমার মোবাইলটা আবার চার্জ দিয়ে ফেলি। আমি এবার আস্তে আস্তে ওই যে ওই পাহাড়টা, সামনে যে সবুজ রঙের পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের গুহার দিকে যাব। আর সুদেব কুমার বন্দ্যোপাধ্যায় কি বলছে, হ্যাঁ সেটাই, মানে শিক্ষা বা জ্ঞান মানুষ কিভাবে বাড়াবে সেটা তার ওপরে। আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয় পড়ো পড়ো পড়ো, জ্ঞান নাও জ্ঞান নাও জ্ঞান নাও, কিন্তু মানে কোন জ্ঞান কিভাবে কতটা নিতে হবে সেটা আমাদেরকেও শেখায় না। জানো জানো, আমরা খালি ইনফরমেশান কালেক্ট করতে থাকি আর আমাদের মেমোরি ফুল করতে থাকি। তো জ্ঞান নেওয়ারও একটা নির্দিষ্ট ব্যাপার আছে, যে যেমন সব কিছুরই একটা প্রসেস আছে। সব কিছুরই একটা প্রসেস আছে, সেরকম জ্ঞান নেওয়ারও একটা ব্যাপার আছে। আর সো যেমন রান্নার একটা প্রসেস আছে, তারপর সায়েন্সের কোনো একটা পরীক্ষার একটা প্রসেস আছে, সব কিছু একটা প্রসেস আছে। তো সেই প্রসেসে
যদি আমাদের জীবন বলো, আমাদের ডেইলি লাইফ বলো, আমাদের জ্ঞান আহরণ বলে সেরকমভাবে চালানো যায়, তাহলে আমরা সবাই জ্ঞান অর্জন করতে পারি। কারণ আমাদের সবার মধ্যে সেম জিনিস রয়েছে, একই হাত, একই পা, একই ব্রেন, সমস্ত কিছু। সো এটা সবাই এটা পাওয়ার যোগ্যতা রাখে। কারণ জ্ঞান সর্বত্র ছড়িয়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই আমার চারিদিকে এই যে যে ঘাস, ছোট ছোট ঘাস, ধুলো বালি, আমার নিজের মধ্যে, নিজের বাইরে, চারিদিকে শুধু জ্ঞানই জ্ঞান। আমি কোনটা কিভাবে দেখব, কোনটা কিভাবে নেব, কোথায় গিয়ে জ্ঞান নেব, সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আর ছোটোবেলা থেকেই শুনে আসছি, বাইরেটা জানার আগে ভেতরটা ভালো করে জানো। তো আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু শুনে আসি, অনেকে শ্রদ্ধা করে আসি, অনেকে পড়ে আসি, মানে অনেকের কথা শুনি, অনেকের বাণী, মহাপুরুষদের বাণী পড়ি, কিন্তু ফলো আমরা খুবই কম মানুষ করতে পারি। এবং ফলো করলেও নিজেকে একটা কমফোর্ট জোনের মধ্যে রেখে তারপরে সেগুলো মানে ফলো করি। তো যাই হোক না কেন, সেটা যার যা ব্যাপার। তবে একটাই কথা, যে সেটাই একদম ঠিক উৎপলদা, যে বই পড়ে অনেক কিছু শেখা যায়, আবার প্রকৃতিকে পর্যবেক্ষণ করেও জ্ঞান অর্জন করা যায়। সেটাই, জ্ঞান অর্জনের বিভিন্ন মাধ্যম আছে। আমি এমন চাষিকে দেখেছি, তারা পড়াশোনাই করেনি, শুধু চাষ করে সারা জীবন কাটিয়ে দিয়েছে। তার মধ্যে চাষবাস করার এত জ্ঞান, যা আজকাল এগ্রিকালচারের ডিগ্রি নিয়ে সেই সব লোকেদের মধ্যে সেই জ্ঞান নেই। তো সব কিছুর মধ্যেই জ্ঞান রয়েছে। উৎপলদা একদম ঠিক কথা বলেছে। তো জ্ঞান আহরণের জন্য প্র্যাকটিক্যাল করাটা খুব জরুরি। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার মনে আছে আমি যতদিন মোটা ইংলিশে লেখা মোটা বই যখন পড়তাম, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। গ্রাম থেকে উঠে আসা বাংলা মিডিয়ামের ছেলে, কলেজে এসে হঠাৎ করে ইংলিশের এত মোটা সায়েন্সের বই, আমি কিছুই বুঝতে পারতাম না। তবে হ্যাঁ, যখন সেগুলো প্র্যাকটিক্যাল করলাম, যখন নিজে হাতে সেই কাজগুলো করলাম বা ইউটিউবে ভিডিও দেখলাম, তখন আমি আস্তে আস্তে ওগুলো বুঝতে পারলাম। তো বিভিন্নভাবে জ্ঞান অর্জন করা যায়, এটাই আমার বক্তব্য। তবে বিভিন্ন মনীষীদের একটাই কথা, যে নিজের মধ্যেই আত্মজ্ঞান লুকিয়ে আছে। আরে আও, আত্মজ্ঞান নিজের মধ্যেই লুকিয়ে আছে। তো সেই সবই আমার কাছে থিওরি, কোনো প্র্যাকটিক্যাল নয়। তো দেখা যাক সেগুলো আমি কখন जानते पारी। यही मेरा टेंट है, आ जाओ। हाँ बैठो। তো আমার আপাতত এখানে এসে গতকাল দুটো বন্ধু হয়েছে, एक फ्रेंड हुआ है मेरा। आ जाओ, परिचय करो। हाँ आ जाओ आ जाओ। तो अपना अपना नाम बताओ सबको। प्रिंस, ये है प्रिंस, सोहन। সোহান। তো প্রিন্সের সাথে আমার গতকাল परिचय হয়েছিল। कल हम भी मिले थे दुकान में, तो हम एक साथ बैठ के चाय पिए थे। कल मैंने प्रिंस को चाय पार्टी दिया था। हमने चाय पार्टी की और हमने बैठ के बहुत सारी बातचीत भी की है। तो ये यहाँ पे आके मेरे नए दो दोस्त बन चुके हैं। तो अभी थोड़ी देर बाद हम घूमेंगे। तो আপাতত আমি লাইভটা শেষ করছি, কারণ আমাকে মোবাইলে চার্জ দিতে হবে। আমার পাওয়ার ব্যাঙ্কও খুব বেশি চার্জ নেই। আমি পাওয়ার ব্যাঙ্কে চার্জের ব্যবস্থা আমাকে করতে হবে। যদি এই শান্তিজির এখানে ইলেকট্রিসিটি আছে কি না আমি জানি না, কারণ এখানে কাল রাতে সোলার লাইট জ্বলছিল। তো যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে আমি চার্জ দিতে পারবো, নাহলে আমাকে অন্য কোনো জায়গায় চার্জের ব্যবস্থা করতে হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক। নমস্কার।